অকারণ অনাবশ্যক ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে লেগেছে। রান্নার গ্যাস এবং তেলের রেশনিং হচ্ছে, অত্যাবশ্যক পণ্য আইন বলবৎ করা হয়েছে, কিন্তু এ রাজ্যের একটা বড় অংশের মানুষ তার চেয়েও বেশি চিন্তিত এসআইআর নিয়ে, অর্থাৎ যাদের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে যেটা জানা গেল, 9ই মার্চ সন্ধে পর্যন্ত 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের মধ্যে 10 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে আবেদন। তার মধ্যে কত লক্ষ বাদ গেছেন সেই হিসেবটা আমরা পাইনি, কিন্তু যারা বাদ পড়ছেন তারা কি করবেন, তারা কার কাছে আবেদন জানাবেন? Exactly, we want two things, Lord. Three things. One, supplementary list should be published. If your lordships desire that we should approach the Honorable Chief Justice, Calcutta High Court, we don't have difficulties. We want to know the reasons for rejection. If your lordships direct to approach the Chief Justice, we don't have any objection. Number three, if your lordships desire that no appeal should lie against the judicial officer, then the direction of the CEO that the appeal should be entertained by the CEO is also not be there, my lord. These are the three submissions. আবেদনকারীর তরফে আইনজীবীরা এই প্রশ্ন তুললেন। প্রধান বিচারপতির বেঞ্চ বললেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাপেলেট ট্রাইব্যুনাল তৈরি করুন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং 2 বা 3 অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে, যারা আবেদন করবেন নাম বাদ যাবার পর তাদের বিষয়টি দেখবেন। প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করবো যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি যে অকারণ জটিলতা বৃদ্ধি করা হচ্ছে, যেটা অত্যন্ত সহজ সরল কাজ। নির্বাচন কমিশনের দায় হচ্ছে ভোটার লিস্টটাকে সময়োপযোগী করা। সেটা করার সহজ পদ্ধতি ছিল বাড়ি বাড়ি গিয়ে সর্বত্র খোঁজ করা যে কারা আছেন কারা নেই, তাদের নাম, যারা ভোট দেওয়ার জন্য উপযুক্ত হয়েছেন বয়সে তাদের নাম নথিভুক্ত করা। কিন্তু এই প্রথম নির্বাচন কমিশন তিনি একটি রাজনৈতিক ধারণা তাড়িত হয়ে এই ভোটার লিস্ট তৈরির দিকে গেলেন এসআইআর এর নাম করে। সেই রাজনীতিটা হচ্ছে যে অনুপ্রবেশকারী তারাও, এই অনুপ্রবেশের তত্ত্বটা ভারতবর্ষের বুকে খুব জোরালোভাবে তৈরি করেছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী। সেই তত্ত্বকে ধরেই দেখবেন কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে ঘুষপেটিও কো হটাও, ঘুষপেটিও কো চুনাও লড়েঙ্গে, এই সমস্ত অবাস্তব অবান্তর কথা বলেছেন। প্রাথমিক দায়িত্ব ছিল সমস্ত মানুষ যারা ভোট দেওয়ার জন্য যোগ্য আইন অনুযায়ী তাদের নাম নথিভুক্ত করা। তারপর যদি কোনো মনে হয় যে এই মানুষটা তিনি সিটিজেন নন, তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনি পদ্ধতিতে তাকে চিহ্নিত করে নাম বাদ দেওয়া। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। যখন কোনো চাকরির দরখাস্ত করা হয় বলা হয় সিটিজেন অফ ইন্ডিয়া। তারা এখন চাকরির দরখাস্ত যখন হচ্ছে তখন যদি তারা তুমি সিটিজেন কিনা এই নির্ধারণ করতে বসেন, তাহলে তো উদ্দেশ্যটা ব্যর্থ হলো। কিন্তু যদি পরবর্তীকালে দেখা যায় তিনি সিটিজেন না, তার চাকরিটা যাবে, সাজাও হতে পারে। সেই পদ্ধতিতে এটা করা উচিত ছিল, কিন্তু নির্বাচন কমিশন তা করলেন না। তার মাথায় ঢুকিয়ে দিয়েছেন মোদী এবং অমিত শাহ যে ঘুষপেটিয়া তারাও। এবং সেটা করতে গিয়ে তিনি কত কোনো অদ্ভুত অবাস্তব কিছু নথির ব্যবস্থা করলেন। যেই নথি, আমি বারবার বলি যে ভারতবর্ষের শতকরা 60% মানুষ বোধহয় এই ধরনের নথি রাখার জন্য খুব একটা পোক্ত নন। অনেকেই তাদের জন্ম পত্রিকা থাকে না, জন্ম পত্রিকা বাধ্যতামূলক ছিল না, অনেকে ঘরে জন্মায়, এখনো ভারতবর্ষের গ্রামে গ্রামে প্রচুর হয়। এবং এতদিন পর্যন্ত এসবের প্রয়োজন বলছি, এতদিন পর্যন্ত প্রয়োজন হয় তার কারণে এতদিন পর্যন্ত নাগরিকত্ব নির্ণয়ের অকারণ দায়িত্ব নির্বাচন কমিশন নিতে যায়নি। তো এটা একটা রাজনীতি তাড়িত প্রক্রিয়া, যে রাজনীতিটা উত্থান হয়েছিল পশ্চিমবঙ্গের মাটি থেকেই, যে অনুপ্রবেশে ভরে গিয়েছে। আচ্ছা, আমরা যদি সবাই মিলে বলতাম যে না কোনো অনুপ্রবেশকারী নেই, তাহলে সমস্যা কমে যেত, আমরা তা বলছি না। এবং এই করতে গিয়ে তথাকথিত নথি ভিত্তিক নাম নথিভুক্ত করার প্রক্রিয়াতে প্রান্তিক মানুষ তারা বাদ হয়ে যাচ্ছে। কারণ এইটা লক্ষ্য করবেন, ভারতবর্ষের বুকে যারা ক্ষমতায় আছেন তাদের কিন্তু একটা লক্ষ্য হচ্ছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, দার্শনিকভাবে, যে প্রান্তিক মানুষদের অধিকার বাদ দাও। এখানে প্রান্তিক মানুষের পাশাপাশি সংখ্যালঘু মানুষের কথা আসছে। আমি প্রান্তিক বলছি, আমি সংখ্যালঘুরা প্রান্তিক, আমি কোনো ধর্মীয় চিহ্নিত করছি না, প্রান্তিক মানুষ, অর্থাৎ সব দিক থেকেই প্রান্তিক।
তাদের নাম বাদ দাও, এই হচ্ছে প্রবণতা। এখন এটা বুমেরাং হয়ে গেছে, সেই বুমেরাং হওয়ার এ পরিণতি। এখন অদ্ভুত অদ্ভুত পদ্ধতি, এই যে ট্রাইব্যুনাল হবে, হুম। এত সহজ, এত দ্রুত করা যায়, যত সহজে আদেশটা দিলেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। এই ট্রাইব্যুনাল তৈরি হবে, সেখানে আবেদন হবে, সে আবেদন করার নির্দিষ্ট সময়সীমা থাকবে, তারপর বিচারপতিরা সেটা নির্ণয় করবেন। এক হিমালয়ান টাস্ক। এবং তাদের রেমুনারেশনের যে বিষয়টা সবটাই। সেটাও ঠিক করবেন হ্যাঁ। হাইকোর্টের প্রধান যে বিচারপতি। রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারেন না, তারা এই সমস্ত অতিরিক্ত ব্যয়ভার বহন করবেন। এটা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব, তিনি ঠিক করবেন যে তিনি- কত রেমুনারেশন দেওয়া হবে এবং কারা তিনি- দায়িত্ব তিনি নেবেন। তিনি ঠিক করবেন, তার ঠিক করাটাও একটা নির্দিষ্ট মাত্রা আছে। যারা বিচারকরা অবসরপ্রাপ্ত কাজ করবেন, তারা স্বাভাবিক নিয়মে তাদের অবসরকালীন যে ভাতা, সেই ভাতার থেকে কম তো হতে পারে না। অতএব যাই হোক, এটা জটিলতা বৃদ্ধি পেল। জটিলতা। আরেকটা যেটা বলেছেন প্রধান বিচারপতি, যে ভোটের আগের দিন পর্যন্ত বৈধ ভোটার তিনি ভোট দেবার তার নাম তুলতে পারবেন। তো এটাও কি আরেকটা অবাস্তব কথা, যার ভোটার লিস্টের নাম থাকবে তার ভোটে অংশগ্রহণ করা শুধু ভোট দেওয়া নয়, তিনি প্রার্থীও হতে পারেন, তার নমিনেশন ফাইল করার অধিকার আছে। এখন এই ভোটের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টের নাম থাকবে, তার মানে তুমি জুডিশিয়াল অর্ডার দিয়ে একজন মানুষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারটা কেড়ে নিচ্ছ। ভাববেন, এই সমস্ত হঠাৎ হঠাৎ যখন কোনো চিন্তা করে হয়, বাস্তব মাটির সঙ্গে যাদের যোগাযোগ নেই, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, যারা এই ধরনের কাজ করেননি, আর আমরা যারা এই ধরনের কাজ করেছি আমরা তো জানি, তা সেই করে এক অংশের মানুষের তুমি প্রকৃতপক্ষে প্রজাতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বাদ দিয়ে দিচ্ছ। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের পরিস্থিতির বোধহয় মুখোমুখি এর আগে হননি, সুপ্রিম কোর্টে হওয়ার প্রয়োজনও ছিল না। ফলে অভিজ্ঞতাও নেই যে এই ধরনের পরিস্থিতিতে কি হতে পারে। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা এর আগে কখনো এই ভোটার তালিকা আপডেশনের ক্ষেত্রে এটা শুনিনি। লজিক্যাল ইডিওসি, এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সম্মান জানাবেন না, আই বলে এটা লজিক্যাল ইডিওসি। কিন্তু প্রধান আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার নেতৃত্বে ফুল বেঞ্চ যে কলকাতা সফরে এসেছিলেন এবং সাংবাদিক বৈঠক করেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল জ্ঞানেশ কুমারকে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে। তিনি কিন্তু খুব জোরের সঙ্গে বললেন যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা আমরা দেখেছি, শুধু পশ্চিমবঙ্গে নয়। না, সে তো বটে, লজিক্যাল ডিসক্রিপেন্সি সব জায়গায় দেখবে, তাতে কোনো অসুবিধা নেই। Logical discrepancies were pointed out in all the 12 states, the way it was done in West Bengal. কিন্তু আর কোথাও থেকে এই পরিস্থিতির কথা আমরা শুনিনি। তার কারণ হচ্ছে অন্য কোথাও অনুপ্রবেশকারীটা কাজ করেনি, আপনাকে বুঝতে হবে। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়তো বানানোর জন্য এদিক ওদিক হতে পারে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি পেছনে আমার কাজ করছে অনুপ্রবেশ। দেখছেন না বিজেপি নেতারা বড় বক্তৃতা করছেন। মায়ের দেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা মঞ্চ কথা বক্তৃতা করেছেন, ঘুষপেটিয়া কো ছোড় কে হাম চুনাও লড়েঙ্গে। কি দেশকে এরা দেশ ঐক্যবদ্ধ রাখতে চান না দেশ বিভাজন করতে চান, এটা একটা বিষয়। 500 বিচারক আমাদের এখানকার এবং 200 জন ঝাড়খণ্ড আর ওড়িশা থেকে এসেছেন। এই 700 জন বিচারক কিন্তু লাগাতার এই আন্ডার অ্যাডজুডিকেশন যে সমস্ত কেস রয়েছে সেগুলো দেখছেন। তো তারপরেও 10,16,000 নিষ্পত্তি হয়েছে 9 মার্চ সন্ধে পর্যন্ত। বাকি যে 50 লক্ষ, আপনার কি মনে হয় যে যথেষ্ট সময় আছে? কারণ যেটা বোঝা যাচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। হতে পারবে না, দেখবেন। আমি মানে আবার একই কথা বলতে হয়, বিগত 6 মাস আগে থেকেই বলছি, একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগোনো হচ্ছে যাতে রাষ্ট্রপতি শাসনটা হয়, এবং রাষ্ট্রপতি শাসন হলেই এই রাজ্যের শাসক দল কাঁদুনি গাইতে পারেন। এটাকে একটু আপনি ব্যাখ্যা করবেন যে কিভাবে হবে, মানে কোন কোন ঘটনাক্রমের পর এটা হতে পারে? দেখুন, সাংবিধানিক সংকট তৈরি করার কতগুলো পরিকল্পনা হয়েছে। আমি পুরনো বাদ দিলাম, যে রাজীব কুমারকে ধরতে এসেছিল, তাকে রাস্তাঘাটে তিনি মন্ত্রিসভা চালিয়েছেন। এই যে হঠাৎ আইপ্যাক, যেখানে ইডি এত বড় দুর্নীতির তদন্ত করছেন, সেখানে মুখ্যমন্ত্রী চলে গেলেন। আমার দলের নথি অন্য কেউ যেতে পারতেন, দলের নথি যদি হয়।
করে তিনি একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সংঘর্ষে গেলেন, একটা সাংবিধানিক সংকট তৈরি করার পরিকল্পনা করেছেন। তারপর ধরুন এই যে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানব না করছেন, শিক্ষা দুর্নীতি নিয়োগে সুপ্রিম কোর্টের রায় মানব না। হ্যাঁ, কিন্তু এই সবকটার পরিণাম হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ অসুবিধে করছে। না, সেটা ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি তার কারণ হচ্ছে নির্বাচনটা হবে না। আপনি তো দিনক্ষণ তো ভোটের যদি ঘোষণা হয়ে যায় তাহলে নির্বাচন হবে না কিসের ভিত্তিতে বলছেন? আপনি একটা অসম্পূর্ণ ভোটার লিস্ট নিয়ে নির্বাচন করবেন কি করে? না, যারা যে কোনো মানুষ আবেদন করতে পারেন যে আমি তো ভোটে লড়তাম, আমার নাম তো নেই, তুমি নাম তোলোনি, ভোট হবে কি করে? আপনি তো প্রজাতান্ত্রিক ব্যবস্থা একজন মানুষের যে অধিকার, সেই অধিকারটাকে তো আপনি বাদ দিয়ে করতে পারেন না। তার মানে বলছেন এই 50 লক্ষের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কবে হবে? ওরা তো বলছেন যে খুব শিগগিরই হয়ে যাবে, যেহেতু লাগাতার এইটা চলছে। এই 10 লক্ষ করতে কতদিন সময় নিলেন? হিসেব করলে পরে 50 লক্ষ শেষ করার পর যদি ভোট ঘোষণা করতে হয় তাহলে তারপর আবার আপিল আছে। অদ্ভুত অদ্ভুত, আমার কাছে বহু মানুষ এসেছেন, তার পাসপোর্ট আছে, ঠিকই, তার নাম তোলেনি। 2000 আগে যখন এসআইআর হয়েছিল তার লিস্টে নাম আছে, ঠিকই। আমারও জানাশোনা একাধিক এরকম মানুষ আর আছে। আমার কাছে অধিকাংশ প্রান্তিক মানুষ আমার ফোনে ফোন করছেন, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, বাঁচান, আমরা কি করব। মানুষের মধ্যে তুমি একটা ভয় ঢুকিয়ে দিয়েছো যে তোমার নাগরিকত্ব চলে যাবে। ঠিক, নাগরিকের মনে আতঙ্ক তৈরি করে তুমি একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করবে। তার মানে আপনি বলছেন যে এই মানে যেটা আজকে দাঁড়িয়ে বলছিলেন আইনজীবীরা যে 7 লক্ষ তাদের কাছে তখনও হিসেব যে 7 লক্ষের অ্যাডজুডিকেশন হয়েছে, তার মধ্যে প্রায় 3 লক্ষ বাদ গেছেন। This 10 lakh, I don't know what the breakup is because that's been communicated to your lordships. We don't have that. But the previous breakup of whatever 7 lakh odd which they had disposed of, nearly 3,04,000 were rejections. তো সেই 3 লক্ষ আপিল করবেন। তার মানে কি, তার মানে 50 লক্ষ আরো যে 50 লক্ষ মানে 7 লক্ষের মধ্যে তাহলে যত লক্ষ বাদ যাবেন তাদের আবেদন শুনতে হবে, তার নিষ্পত্তি করতে হবে। তাহলে আপনি বলছেন এই গোটা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা মানে করা যাবে না, বা করলে পরে সেটা আবার আইনের দ্বারস্থ হবেন মানুষ। বটেই তো, যদি আমার নাম না থাকে তাই আমি বলবো না যে আমিও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম, আমিও তো রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও হতে পারতাম, যে কোনো বলতে পারেন, কেন পারবেন না? এবং সেই রকম পরিস্থিতিতে তখন রাষ্ট্রপতি শাসন জারির ছাড়া উপায় থাকবে না। রাজ্য সরকারের যে সাংবিধানিক সীমা 5 বছর হয়ে গেলে পরে তাই সরকার থাকবে না। এবং ইতিমধ্যে দেখবেন কাঁদুনি গাওয়া শুরু হয়ে গেছে, ধর্ণা ফর্ণা দেখছেন না, এগুলো সব কাঁদুনি গাওয়ার আগের পর্ব আর কি। কেন? এই আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমরা ধর্ণা করেছি, আমরা তো মাঠে লড়াই করছি, আমরা মাঠে লড়াই করেছি, আমরা তো করছি, আমার তো ক্ষমতায় নেই। একই অবস্থানে কিন্তু আপনারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ হলে আমরা হচ্ছে ক্ষমতায় নেই, তালিকায় একেবারে সবাইকে অন্তর্ভুক্ত না করে ভোট হবে না। এটা তৃণমূল কংগ্রেসও বলছে, এটা আপনারাও বলছেন, এটা কংগ্রেসও বলছে, বিজেপি বাদে সবাই সেটা সবাই বলবে, সেটা বলতে বাধ্যকারিতা যুক্তিসঙ্গত কথা। কিন্তু সবাই তো রাষ্ট্রপতি শাসনের অধীনে ভোট চাইছে না, না। কিন্তু আপনার স্বাভাবিক অঙ্কের নিয়মে কি হবে, আপনাকে তো মানতে হবে, সেটা হলো। কিন্তু ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার দুজনকে নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট খুব অসন্তোষ প্রকাশ করেছে যে তোমাদের দুজনের ভূমিকাতেই আমরা। আমি তো কবে থেকেই বলছি যে সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশন, রাজ্য সরকার উভয়ই তার বিশ্বাসযোগ্য ভূমিকা পালন করেননি। রাজ্য সরকার যদি প্রথম থেকেই বলতেন ঠিক আছে এসআইআর হচ্ছে, আমরা সমস্ত রকম সহযোগিতা করব, তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হয় না। এবং রাজ্য সরকার যদি বাধ্য না করতেন তার সরকারি কর্মচারীদের যে আমরাই কিন্তু আছি, তোমার নির্বাচন কমিশন নেই, চলে গেলে আমরা ছাড়বো না, তাদের দিয়ে এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটিয়েছেন, অনেকে তো এখন বলতে বাধ্য হচ্ছে। ঠিকই, যার ফলে খসড়া তালিকাতে এই সমস্যাটা হয়নি, হলো কিন্তু তারপরে পরিকল্পনা হয়েছে যে ব্যবস্থাটাকে ঘেঁটে দাও, এবং এতে মানুষের একটা অনাস্থা তৈরি হবে, এ থেকে যে নৈরাজ্য তৈরি হয় এটা ওরা বুঝতে পারছেন না। ওরাই প্রকৃতপক্ষে নৈরাজ্য তৈরির জমি তৈরি করে দিচ্ছেন। কিন্তু আর মুখ্যমন্ত্রী একটা হুঁশিয়ারি দিয়েছেন, হ্যাঁ, ইতিমধ্যে তিনি
একটি কমিউনিটি যদি খেপে যায় এবং তারপরে ঠিক যদি তারা ঘেরাও করে। হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছেন আসামে, এ কথা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন। বুঝতে হবে তো সুতোটা কোথা থেকে টানছে। আপনি বলছেন সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশে জটিলতা বাড়বে, বাড়বে, কোনো সন্দেহ নেই, এবং যথাসময়ে ভোট হওয়াটাও যথেষ্ট অনিশ্চিত। যথেষ্ট অনিশ্চিত।